সিইপিজেডে 2টি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। রাজধানীর বাইরেও মারাত্মক বায়ু দূষণ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। সীমান্ত পরিস্থিতি শান্ত, চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত। দেখছেন এটিএন নিউজ। বিকেল 4টার দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাইজা রাহলা। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন আকিজ বশির ক্লাসের সৌজন্যে। এবারে বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিইপিজেডের 2টি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। কারখানা দুটিতে 3 দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। মনুল, আপনি জানাবেন কি ঘটনাকে কেন্দ্র করে আসলে এই গন্ডগোলটি শুরু হয়েছে এবং যেই সংঘর্ষ শুরু হয়েছে এখন কি পরিস্থিতিতে আছে? এরই মধ্যে অর্ধশতাধিক আহত হয়েছে, আমরা সেই খবর পেয়েছি। সেই আহতদেরকে কি আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, সামগ্রিক পরিস্থিতি আপনি জানাবেন। ধন্যবাদ ফাজা। প্রথমে জানিয়ে রাখছি যে আপনি যেটা বলছিলেন যে তুচ্ছ ঘটনা, সেটি হয়েছে। এখন আমি যেখানে রয়েছি যে এমএস, এই কারখানাটির সাথে যে এর পাশে যে গার্মেন্টসটি রয়েছে তাদের শ্রমিকদের যে তুমুল সংঘর্ষ হয়, তার কারণটি হচ্ছে 9% যে একটি এখানে যে বেতন বৃদ্ধির ব্যাপারে ওনাদের মালিক পক্ষের সাথে একটি বৈঠক চলছিল শ্রমিকদের, জেএমএস এখানকার শ্রমিকদের। এই বৈঠকটি চলাকালীন ঠিক পার্শ্ববর্তী ওখানকার শ্রমিকরা এসে এখানে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করার চেষ্টা করে এবং এরপরেই মূলত দুই পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং জেএমএস এর শ্রমিকরা এখানে পাশে একটি যে ব্যবসার যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু বন্ধ করে দেয়, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না। সেটি বুধবার দিন রাতে। তার জের ধরে আজকে সকালবেলা আবার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় সকাল থেকেই এবং এরপরে এখন যে কারখানায় রয়েছে তারা অবশ্য বেশি আক্রান্ত হয়েছে বলে আমরা এদের শ্রমিকদের মাধ্যমে জানতে পেরেছি। এদের হচ্ছে মোট 54 জন এবং পাশের যে গার্মেন্টসটি রয়েছে সেই গার্মেন্টসের হচ্ছে প্রায় 30 জন, অর্থাৎ 84 জনের মতো আহত হয়ে ওরা মেডিকেলের চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 20 জন চট্টগ্রাম হাসপাতালে রয়েছেন এবং তারা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। কারো হয়তো ফেটে গিয়েছে, ফ্র্যাকচার হয়েছে, এই ধরনের মানে গুরুতর আহত খুব একটা নাই। তবে মোটামুটি ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, গার্মেন্টসের প্রচুর ক্ষতি হয়েছে। যার কারণেই এই কর্তৃপক্ষ এসে আমরা কিছুক্ষণ আগে ওনারা ডিক্লেয়ার করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন পিছনে একটি সিরিয়াল রয়েছে, যারা ব্যাংকে বেতন পান না তাদেরকে বেতনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কারখানা যদি বন্ধ হয়ে যাচ্ছে, ওই এখানকার মালিক পক্ষ তাদের বেতনগুলো ক্লিয়ার করছেন। আর এখন প্রচুর নিরাপত্তায় এখানে গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী ছিল কিছুক্ষণ আগেও এবং এখানে এখন নৌ পুলিশকে দেখেছি এবং বর্তমানে সিএমপি পুলিশের যে শিল্প পুলিশ তারাও কিন্তু এখানে কাজ করছেন। তো আপাতত যেহেতু কারখানা ছুটি হয়ে গিয়েছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। হয়ে যায়। মনুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মনুল ইসলাম পারভেজ। চলে যাচ্ছি পরের খবরে। মারাত্মক বায়ু দূষণের কবলে দেশ। কেবল রাজধানী ঢাকাই নয়, জেলা শহরেরও দূষণের মাত্রা উদ্বেগজনক। অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়ায় পরিবেশ দূষণে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। উন্নয়নের আয়োজনেই বাড়ছে প্রাণহানির শঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অভিজাত কিংবা সাধারণ এলাকা, সব জায়গাতেই ধুলোর দাপট, মুমূর্ষ চারপাশ। এমনই ভয়াবহ বায়ু দূষণের কবলে খুলনা মহানগরী। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গত 3 মাসে বাতাসে ধুলোর মাত্রা বেড়েছে বহুগুণ। সড়ক নির্মাণ কাজ, শিল্প কারখানার ধোঁয়া এবং অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতিনিয়ত দূষণের মাত্রা বাড়ছে। এই ধুলার কারণে আমাদের যে চোখ থেকে পানি পড়ার সমস্যাটা বেশি হয়, আর আমাদের যাদের হচ্ছে গায়ে স্কিনের হচ্ছে সমস্যা আছে তাদেরও হচ্ছে অনেক ধরনের র্যাশেস হচ্ছে। আমার দুইটাই আছে, তাই আমি বুঝতে পারি যে আমার অনেক ধরনের কষ্ট হয় এগুলো। ফেসে বিভিন্ন র্যাশ হয়, তারপরে আমাদের জামা কাপড়েও অনেক নোংরা হয়, আমরা অনেক অসুস্থ হয়ে পারি। গাজীপুরে বছর জুড়েই রাস্তা খোঁড়াখুঁড়ি, শিল্প কারখানা ও ইটভাটার ধোঁয়া সহ ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ায় বায়ু দূষণের মাত্রা ভয়ঙ্কর। শ্বাসকষ্ট সহ ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া খালে বা ড্রেনে ছেড়ে দেওয়ার কারণে আমাদের ভারসাম্য, পরিবেশের ভারসাম্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। বায়ু দূষণের কারণে অনেক মানুষের এই ঠান্ডা, জ্বর, কাশি এরকম অনেক কিছুই হয়। পর্যটন মৌসুমের শুরু থেকেই ভ্রমণ পিপাসুদের পদচারণে মুখর সমুদ্র শহর কক্সবাজার।
সৈকতের সৌন্দর্য ও পরিবেশের সুরক্ষায় সচেতনতার অভাবে হুমকির মুখে সামুদ্রিক জীববৈচিত্র্য। ময়লা আবর্জনার ভারে শ্রীহীন সমুদ্র সৈকত, বিশেষ করে কলাতলী, সুগন্ধা সহ সৈকতের আশপাশ যেন ময়লা আবর্জনার ভাগাড়। বিশ্বের প্রতিটা দেশ যারা একটু পর্যটন নির্ভর তারা কিন্তু তাদের পর্যটনটাকে ওইভাবে সেভ করতেছে। আমাদের দেশে এত বড় একটা অপশন থাকার পরেও আমরা আমাদের নিজেদের খামখেয়ালিপনায় জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। যত্রতত্র ময়লা না ফেলে আমরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর জন্য করব। জেলা প্রশাসক দৃষ্টি আকর্ষণ করছি, সে যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। একসময় বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছের নিরাপদ আশ্রয় ছিল নরসিংদীর হারিদোয়া নদী। কলকারখানার রাসায়নিক বর্জ্যে নষ্ট নদীর পানি, বিশাল জায়গা জুড়ে ছোট বড় টিলার মতো স্তূপে পরিণত হয়েছে আবর্জনা। দূষণে ধুঁকছে হারিদোয়া নদী, ধুঁকছে চারপাশের পরিবেশ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন রংপুর ৫১ বিজিবির সহকারী পরিচালক ওমর খসরু। তিনি জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে, স্থানীয়দের মধ্যেও আতঙ্ক নেই। শুক্রবার সকালে দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে কাজ বন্ধ করে চলে যান বিএসএফের সদস্যরা। এ ঘটনার পর অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে এই ঘটনা ঘটে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাতে শহীদুল সহ কয়েকজন বাংলাদেশি চোরা কারবারি সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকে। বিএসএফ গুলি করলে শহীদুল আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অধিনায়ক আরও জানান, ঘটনাটি সীমান্তের ১৮২ পিলারের পাশে শূন্যরেখা থেকে ১৩০ গজ ভারতের ভেতরে ঘটেছে। সীমান্তের এপার থেকে ২৫ বোতল ফেন্সিডিল, টর্চলাইট, একটি হাসুয়া উদ্ধার করা হয়। শীতের দাপট কমেছে, সারা দেশেই কম বেশি সূর্যের দেখা মিলেছে। যদিও বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। টানা কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রার জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সেখানে তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের কাছে অসহায় হয়ে পড়েছে নাটোরের মানুষ। সূর্যের দেখা মিললেও উষ্ণতা নেই। চুয়াডাঙ্গায় গত ৩ দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে কর্মহীন অনেক দিনমজুর। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বেলা বাড়ার পরও ঘন কুয়াশার কারণে জামালপুরে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। দর্শক, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার পরিস্থিতি সরাসরি তিনি এখন জানাবেন। ফেরদৌস, আপনি জানাবেন মানুষের উপস্থিতি কেমন দেখছেন? পরিমাণে মানুষের ভিড়, বেশ এসেছেন। যারা এসেছেন তারা ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 3টি শহরের মানুষ। এবং যারা এসেছেন তাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে এসেছেন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। আপনি জানেন যে মেলায় শুধু কেনাকাটা বা মেলায় এসে
জিনিসপত্র পছন্দ করা এটি শুধু ব্যাপার নয়, ব্যাপারটি হচ্ছে পরিবারের সাথে একটি সময় কাটানোর জন্য মেলা বেশ কাজে লাগিয়ে থাকেন। অর্থাৎ একই সঙ্গেই জিনিসপত্র যেমন কেনাকাটা হলো, সেই রকম পরিবারের সাথে একটু সময় কাটানোর যে ব্যবস্থা সেটিও হলো। তো মেলায় আজকের যথেষ্ট ভিড়। আমি মেলার মূল প্যাভিলিয়নের ভেতরে রয়েছি। মূল প্যাভিলিয়নের ভেতরে নিশ্চয়ই আপনার ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা মেলায় বেশ আসছেন এবং তারা কেনাকাটাটি শুরু করেছেন। এই বেশিরভাগ কেনাকাটার মধ্যে কিন্তু ছোট ছোট জিনিসের কেনাকাটা, বলা যায় যে কিচেনের যে জিনিসগুলো আমাদের গৃহস্থালী কাজে লাগে, রান্নাঘরের যে বিষয়গুলো সেগুলো, এবং গৃহিণীরা হয়তো সারা বছর ধরে একটা হিসাব রাখেন যে তারা বাণিজ্য মেলা আসলে কিনবেন। এবং বাণিজ্য মেলা আরেকটি বিষয় যে বিভিন্ন রকম অ্যালুমিনিয়ামের যে পণ্যগুলো বা গৃহস্থালীর যে পণ্যগুলো সেগুলো পাওয়া যায়, এবং যারা বিক্রি করেন তাদেরও একটা লক্ষ্য থাকে যে বাণিজ্য মেলায় এসে তারা বিক্রি করবেন। এই দুটার মেলবন্ধনে বাণিজ্য মেলায় কিন্তু বেশ জমজমাট আজকের কেনাবেচা। এবং বিক্রেতারা বলছেন যে অন্যবার তারা যেমনটি মনে করেছিলেন যে বাণিজ্য মেলা যখন আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ছিল সেখান থেকে এখানে এসে তারা সাড়া পাবেন না, এই গত 3-4টি আয়োজনে তাদের সেই ভুলটা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তারা বলছেন যে এখানে অর্ধেক স্পেস এবং যাতায়াতের সুবিধার কারণে মানুষ যেটি আসছেন এবং যত পরিমাণে কেনাকাটা হচ্ছে অথবা যে পরিমাণে বুক দেওয়া হচ্ছে, অথবা তারা যে প্রচারণাটা করতে চান, তারা বলছেন যে মেলা তারা প্রচারণার জন্য রাখেন, সেই প্রচারণাটাও বেশ সফল হচ্ছে। সব মিলিয়ে বলা যায় ক্রেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা সবাই মিলে বাণিজ্য মেলা করছেন, সেই বাণিজ্য মেলা বেশ সফলতা পেয়েছে 11তম দিনে, আজকের এই ছুটির দিনে। ফাইজা। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 2টি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। গতরাতে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গুয়াগাছিয়া ইউনিয়নের অদূত ব্যাপারী এবং একই এলাকার মোহাম্মদ বাবুলের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে নগরীর সাহেববাজার এলাকার একটি ছাত্রাবাস থেকে মেহেদী হাসান নামে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেদীর গ্রামের বাড়ি রংপুরের আলমনগরে। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার জানান, মেহেদী ওই ছাত্রাবাসের একটি রুমে একাই থাকতেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে রাজশাহী অঞ্চলের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে এর উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যাপক মোহাম্মদ জহুর আলী। রাজশাহী কলেজ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। পরে 1 ঘণ্টার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের স্কুল কলেজের 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সিইপিজেডে 2টি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। রাজধানীর বাইরেও মারাত্মক বায়ু দূষণ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। সীমান্ত পরিস্থিতি শান্ত, চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত। মুন্সিগঞ্জের গজারিয়ায় 2 স্পিডবোটের সংঘর্ষে 3 জনের মৃত্যু। রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।